আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একটা বাংলা ভৌতিক গল্প, গভীর রাতে প্রেতের ভর। আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে, মানে যেটুকু আমরা জানতে পেরেছি, তাতে একটা একদম সাধারণ গ্রাম্য পরিবেশে ঘটে যাওয়া বেশ অলৌকিক, বরং বলা ভালো বেশ ভয়ঙ্কর একটা ঘটনার বিবরণ আছে। হ্যাঁ হ্যাঁ গল্পটা শুরু হচ্ছে, মানে শুরুটা বেশ আচকামকা, এক তরুণীর আপাতদৃষ্টিতে আত্মহত্যা দিয়ে। কিন্তু জানেন তো, খুব তাড়াতাড়ি বোঝা যায় যে এর ভেতরে অন্য কিছু আছে, অন্য কোনো রহস্য। ঠিক তাই। এই গল্পে শুধু যে ভূতের ভয় আছে তা নয়, এর আড়ালে যে সামাজিক ব্যাপারগুলো, ক্ষমতার খেলা, লুকোনো অপরাধ, সেসবের একটা বেশ অন্ধকার দিকও উঁকি দেয়। মানে একটা গ্রামের পরিবেশ, খুব সাধারণ মানুষজন, তাদের বিশ্বাস অবিশ্বাস, আর তার মধ্যেই একটা কি বলবো অতৃপ্ত আত্মার প্রতিশোধের গল্প। সব মিলিয়ে বেশ টান টান একটা ব্যাপার। আসুন একটু খুলে দেখা যাক পরতগুলো। আচ্ছা, তো গল্পটার শুরুতেই একটা বিরাট ধাক্কা, তাই না? হারাধন আর বেমলা, তাদের একমাত্র মেয়ে সোমা, বয়স 22। পাড়ারই ছেলে কমল, সে তাকে খুঁজে পায় কোথায় না, শ্মশানঘাটের কাছে একটা পুরনো পাকুড় গাছে। হ্যাঁ, গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। আর এই পাকুড় গাছগুলো নিয়েও তো গ্রামে কেমন নানা রকম কথা চালু থাকে, তাই না? যেন শুরু থেকেই একটা অশুভ ইঙ্গিত। একদম একদম। এই যে বড় পুরনো গাছ, বিশেষ করে শ্মশানের কাছের গাছ, এগুলো তো গ্রামীণ লোককথায় প্রায় অশুভ শক্তি বা আত্মার থাকার জায়গা বলে মনে করা হয়। হ্যাঁ, ঠিক। তো সেই শ্মশানঘাটের কাছে পাকুড় গাছে সোমার দেহ পাওয়াটা ঘটনার সাথে শুরুতেই কেমন একটা অলৌকিক ভয়ের ব্যাপার জুড়ে দেয়। কমলের ভয় পাওয়াটা, হারাধনের একেবারে পাথর হয়ে যাওয়া, আর বেমলার ওই পোকফাটা কান্না, এই শোকের দৃশ্যগুলো খুব জীবন্ত লাগে। কিন্তু তার চেয়েও বড় হয়ে ওঠে ওই প্রশ্নটা, তাই না? কেন কেন সময় এমনটা করবে 22 বছরের একটা মেয়ে? ঠিক। গ্রামের সবাই তো একেবারে হতবাক। সবাই বলাবলি করছে, আরে বিকেলে নাকি সে নেপাদের বাড়ি গিয়েছিল, ফেরার সময় একাই ফিরতে চেয়েছিল। পরিচিত গ্রাম, চেনা রাস্তাঘাট, তার মধ্যেই এরকম একটা ঘটনা। হ্যাঁ, তারপর যখন দেহটা নামিয়ে হারাধনের বাড়ির উঠোনে আনা হলো, উফ, বেমলা তো মেয়ের মরা দেহটা জড়িয়ে ধরে বারবার জ্ঞান হারাচ্ছিল। কি যে মর্মান্তিক দৃশ্য! আর এই রকম একটা শোকের পরিবেশের মধ্যেই গল্পে এন্ট্রি নেয় নরোত্তম মহাজন। হ্যাঁ, নরোত্তম গ্রামের সব থেকে ধনী লোক, 3 তলা পাকা বাড়ি, কাঠের ব্যবসা, আবার সুদের কারবারও করে। ঠিক। আর হারাধন তার কাছে ঋণী, ব্যবসায় লস খেয়ে ধার শোধ করতে পারেনি। তো নরোত্তম এসে হারাধনের কাঁধে হাত রাখে, বলে, চিন্তা করিস না, শেষকৃত্যের যা লাগে আমি দেব, হাজার হোক বোনটা তো আমার। খুব সহানুভূতির সাথে। আপাত দৃষ্টিতে তো মনে হয় কি উদার, তাই না? এই ভয়ঙ্কর দুঃসময়ে এরকম একজন প্রভাবশালী লোক পাশে দাঁড়াচ্ছে, সাহায্য করছে, এটা তো বিরাট ব্যাপার। হারাধনও খুব কৃতজ্ঞ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এখানেই কি গল্পের প্রথম প্যাচটা শুরু হচ্ছে? দেখুন, এখানেই গ্রামের যে পাওয়ার স্ট্রাকচার, ক্ষমতার যে অলিখিত বিন্যাস, সেটা খুব স্পষ্ট হয়। নরোত্তম শুধু ধনী নয়, সে প্রভাবশালীও। তার কথা গ্রামে অনেকে শোনে। তার এই সাহায্য, এটা কি সত্যি মন থেকে, নাকি একজন সুদখোর মহাজনের এই উদারতার পেছনে অন্য কোনো কারণ আছে? তার আগের প্রজন্ম তো গ্রামে এভাবেই প্রভাব খাটিয়ে এসছে। এই যে আপাত ভালো মানুষই, এর আড়ালে কিছু লুকিয়ে আছে কিনা, সেই সন্দেহটা কিন্তু তখন থেকেই শুরু হয়ে যায় আর কি। ঠিক। তো সোমার মৃত্যুর পর হারাধন আর বিমলা তো প্রায় ঘরবন্দি হয়ে পড়ে। গ্রামে সোমার আত্মহত্যা নিয়ে নানা রকম কথা, জল্পনা কল্পনা চলতে থাকে। কিন্তু কিছুদিন পরেই ঘটনার ফোকাসটা সরে যায় নরোত্তমের নিজের বাড়িতে। হ্যাঁ, কি হয়েছিল? এক সন্ধ্যায় তার স্ত্রী দামিনী বাড়ির তুলসী মঞ্চে প্রদীপ দিতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পুজোর থালা বাটি সব ছিটকে পড়ে একদম। আচ্ছা, আর অজ্ঞান হওয়ার ঠিক আগে দামিনীর অভিজ্ঞতাটা তো সাংঘাতিক। হ্যাঁ, সে নাকি কানের খুব কাছে ফিসফিস করে কথা বলার শব্দ শুনেছিল, আর ঘাড়ে ঘাড়ে অনুভব করেছিল বরফের মতো ঠান্ডা দুটো হাতের চাপ। ভাবা যায়? গায়ে কাঁটা দেয়। নরোত্তম যখন তাকে খুঁজে পায়, সে মাটিতে উপর হয়ে পড়ে আছে। শুধু তাই না, শোনা যায়, গ্রামের লোক বলাবলি করে, ঠিক ওই সময়টায় নাকি নরোত্তমের বাড়ি ঘিরে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আর ধুলোর ঘূর্ণি উঠেছিল।
অথচ সেদিন ঝড় বৃষ্টির কোনো লক্ষণই ছিল না। আর এই তুলসী মঞ্চ, এটা তো বাড়ির সবচেয়ে পবিত্র জায়গা বলে ধরা হয়, তাই না? একদম। সাধারণত তুলসী মঞ্চকে বাড়ির পবিত্রতা আর সুরক্ষার প্রতীক মনে করা হয়। সেখানে এরকম একটা অশুভ ঘটনা, এই যেন সামনে যে বিপদ আসছে তারই একটা পূর্বাভাস। আর এই ঘটনার পর থেকেই দামিনীর মধ্যে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, সবসময় মন মরা, চুপচাপ থাকে। শরীরটাও কেমন যেন শুকিয়ে যেতে থাকে। আর রাত হলেই তার ভয় বাড়ে, একা ঘরে থাকতে একদম পারে না। ডাক্তার দেখানো হয় নিশ্চয়ই? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো শারীরিক অসুস্থতা ধরা পড়ে না। গ্রামের বয়স্করা কেউ বলেন শহরে নিয়ে যাও, বড় ডাক্তার দেখাও, কেউ বলেন বাড়িতে পুজো আর্চা করো, কোনো অশুভ শক্তির নজর লেগেছে হয়তো। কিন্তু নরোত্তম, সে কি করে? নরোত্তম তখন ব্যবসায় লোকসান আর সুদের কারবার ভালো চলছে না বলে এই খরচে তেমন গাও করে না। এখানেই তার চরিত্রের আরেকটা দিক বেরিয়ে আসে, টাকার প্রতি তার টানটা। তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। হ্যাঁ, আসল ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এর কয়েকদিন পর, পুকুর ঘাটে। বাড়ির কাজের মেয়ে পারুল আর বিন্দি, ওরা সন্ধ্যায় জল আনতে গিয়ে যা দেখে তাতে তো তাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কি দেখে ওরা? ওরা দেখে দামিনী পুকুরের ধারে দাঁড়িয়ে আছে, পরনের শাড়ি জলে ভিজে সপসপ করছে, খোলা চুল মুখের ওপর নেমে এসেছে, আর সে কিনা একটা বিশাল জল ভর্তি পিতলের কলসি দাঁতে কামড়ে ধরে আছে। দাঁতে কামড়ে? অত ভারী একটা কলসি? দামিনী কলসি মুখে নিয়েই পুকুরে ডুব দিয়েছিল। তারপর ওই অত ভারী জল ভর্তি কলসি দাঁতে চেপে ঘাটে উঠে এসেছে। একজন সাধারণ মহিলার পক্ষে এটা তো প্রায় অসম্ভব। অবিশ্বাস্য। তারপর কলসিটাকে ঘাটের উপর সজোরে আছাড় মেরে ফেলে দেয়, আর বিকট পৈশাচিক একটা হাসি হাসতে শুরু করে। মাটিতে বসে পাগলের মতো মাথা দোলাতে থাকে। এই ঘটনাটা দেখেই গ্রামের লোক বলাবলি শুরু করে যে দামিনীর ওপর ভর হয়েছে। ভর হওয়া, এই ধারণাটা তো গ্রামীণ সমাজে খুব পরিচিত, খুব চলে, তাই না? অন্য কোনো আত্মা বা অশুভ শক্তি এসে কারো শরীর দখল করে নিয়েছে, এরকম একটা বিশ্বাস। ঠিক তাই, এই বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মা বা অন্য কোনো অশরীরী সত্তা সে জীবিত মানুষের শরীরে ঢুকে তাকে কন্ট্রোল করতে পারে। আর দামিনীর এই অস্বাভাবিক শক্তি দেখানো, বিকট হাসি, পাগলের মতো আচরণ, এগুলো সবই গ্রামের মানুষের কাছে ভূতে ধরার লক্ষণ বলেই মনে হয়। পারুল আর বিন্দি তো ভয়ে চিৎকার করে লোক ডাকে, কিন্তু মেয়ে বউরা কেউ ভয়ে দামিনীর কাছে ঘেঁষতেই পারে না। নরোত্তম বাড়ি ফিরে স্ত্রীর এই অবস্থা দেখে তো একেবারে দিশেহারা। এবার আর চুপ করে থাকার উপায় নেই। তখন পরিস্থিতি সামাল দিতে পাশের গ্রাম থেকে ডেকে আনা হয় বদ্রী ওঝাকে। ওঝা? যিনি এই ধরনের ভূত প্রেত বা অশুভ শক্তির প্রভাব কাটানোর চিকিৎসা করেন, তাই তো? হ্যাঁ, ওঝারা হলেন গ্রামের সেই সব মানুষ যাদের মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক বা বিশেষ ক্রিয়াকলাপের মাধ্যমে অশরীরী শক্তির প্রভাব দূর করার ক্ষমতা আছে বলে লোকে বিশ্বাস করে। আচ্ছা, তো বদ্রী ওঝা এসে কি করলো? বদ্রী ওঝা এসে রীতিমতো এলাহি কাণ্ড শুরু করে দিল। উঠোনে হ্যাজাক জ্বলছে, হ্যারিকেন টর্চের আলো, লোকে লোকারণ্য। দামিনীকে একটা পেয়ারা গাছের সাথে পিচমোড়া করে বাঁধা হলো। তারপর চিকিৎসা শুরু হলো? হ্যাঁ, তারপর শুরু হলো ওঝার ক্রিয়াকলাপ। মন্ত্র পড়া, মালসায় ধুনোর সাথে কী সব শিকড় বাকড় পুড়িয়ে তার ধোঁয়া দেওয়া, মুঠো মুঠো সর্ষে পড়া ছুঁড়ে মারা দামিনীর দিকে। সর্ষে পড়া? তেই সে পুতুলের মতো মাথা দোলাতে শুরু করে। চারদিকে তখন একটা টান টান উত্তেজনা। এই পুরো প্রক্রিয়াটা, এই ঝাড়ফুঁক, এটা আসলে গ্রামীণ সমাজে অতি প্রাকৃত সমস্যা সমাধানের যে প্রচলিত পদ্ধতি সেটাকে তুলে ধরে। বিশ্বাস, ভয় আর কৌতূহল সব যেন মিলেমিশে একাকার হয়ে যায় সেখানে। বদরী ওঝা এরপর একটা কাঁচা হলুদ আগুনে পুড়িয়ে দামিনীর নাকের কাছে ধরতেই সে আবার জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়ে। তখন ওঝা ঘোষণা করে ভূতটা শরীর ছেড়ে পালিয়েছে বটে, তবে বিপদ এখনো কাটেনি। পালিয়েছে কিন্তু বিপদ কাটেনি? হ্যাঁ, নির্দেশ দেয় কালো সুতো দিয়ে তাবিজটা দামিনীর গলায় পরিয়ে রাখতে হবে। আসছে পূর্ণিমার পর তৃতীয় তিথি পর্যন্ত খোলা চলবে না। আর খুব করে হুঁশিয়ারি দেয় এই তাবিজ গলায় থাকলে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না, কিন্তু এটা খুললেই বিপদ, বিশেষ করে সূর্যাস্তের পর। আচ্ছা, এই তাবিজ আর এই হুঁশিয়ারি, এটাই তাহলে গল্পের পরের নাটকীয় ঘটনার জন্য স্টেজ তৈরি করে।
তাই না? তাবিজটা যেন একটা টেম্পোরারি সুরক্ষা, কিন্তু বিপদ যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে সেই ভয়টা থেকেই যায়। একদম। আর এই ঘটনার পর দামিনী সত্যিই ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। স্বাভাবিক খাওয়া দাওয়া করে, কথাবার্তা বলে, নরোত্তমও বেশ স্বস্তি পায়। ভাবে যাক, তাবিজটা কাজ করছে। গ্রামেও তখন আলোচনা চলতে থাকে। কেউ কেউ বলতে শুরু করে সোমাকে হয়তো ওই একই ভূতে মেরেছিল। কিন্তু আসল বিস্ফোরণটা তাহলে কখন ঘটে? সেটা ঘটে এর প্রায় 10 দিন পর, এক অমাবস্যার রাতে। অমাবস্যার রাত নিয়েও তো অনেক বিশ্বাস আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। অমাবস্যার রাতকে তো লোকবিশ্বাসে অশুভ শক্তি বা প্রেতাত্মাদের ঘোরার জন্য সবচেয়ে পাওয়ারফুল সময় বলে মনে করা হয়। এই রাতে তাদের শক্তি নাকি অনেক বেড়ে যায়। গল্পকার খুব সচেতনভাবেই এই বিশেষ রাতটাকে বেছে নিয়েছেন ক্লাইম্যাক্সের জন্য। তো সে রাতে গরমে নরোত্তমের ঘুম ভেঙে যায়। সে বারান্দায় এসে দাঁড়ায়, একটু হাওয়া খেতে, একটা সিগারেট ধরায়। চাঁদের আলোয় চারপাশটা কেমন মায়াবী লাগছে। তখনই সে দেখে বারান্দার অন্য প্রান্তে আলো আধারিতে দামিনী দাঁড়িয়ে আছে, এলোমেলো চুল। আচ্ছা। নরোত্তম প্রথমে ভাবে গরমে হয়তো স্ত্রীরও ঘুম আসছে না। সে কিছু বলতে যায়, কিন্তু দামিনী কোনো উত্তর দেয় না, শুধু ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকে। তারপর? এরপরেই নরোত্তম একটা অপার্থিব, কেমন গা ছমছমে খিলখিল হাসির শব্দ শুনতে পায়। শব্দটা শুনেই তার রক্ত জল হয়ে যায়। সে ঘুরে তাকাতেই চাঁদের আলোয় যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। কি দেখে সে? সে স্পষ্ট দেখতে পায় দামিনীর গলা খালি। সেখানে সুতোয় বাঁধা তাবিজটা নেই। হয়তো গরমে অস্বস্তি হচ্ছিল বলে দামিনী নিজেই খুলে রেখেছিল। আর ঠিক সেই মুহূর্তে বদরী ওঝার ওই সতর্ক বাণীটা যেন তার কানের কাছে বাজতে থাকে। সর্বনাশ! তাবিজ নেই? আর তারপরই দামিনীর মুখ থেকে বেরিয়ে আসে সেই গলা, একটা ভাঙা ভাঙা, চাপা, কিন্তু খুব চেনা স্বর। নরোত্তম চিনতে পারে এ তো সোমার গলা। সোমার? দামিনীর শরীর ব্যবহার করে? হ্যাঁ, দামিনীর শরীর ব্যবহার করে সোমার আত্মা কথা বলছে। সে বলে ওঠে, চিনতে পারছো না নরোত্তম মহাজন? আমার মতো গরিবের মুখ কি তোমার মতো বড়লোক মনে রাখে? নরোত্তমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই মুহূর্তটা, এটাই তো গল্পের সবচেয়ে বড় মোচ। এতদিন ধরে যা কিছু সন্দেহের মতো ছিল তা এবার একেবারে সরাসরি সামনে চলে এলো। অলৌকিক শক্তি যেন বাধ্য করছে আসল সত্যিটাকে বেরিয়ে আসতে। তার মানে সোমার মৃত্যুটা আত্মহত্যা ছিলই না। একদম না। দামিনীরূপী সোমা এরপর যা বলে তা ভয়ঙ্কর। সে জানায় সেদিন শ্মশান ঘাটের কাছে ওই পাকুড়তলায় নরোত্তমই তাকে একা পেয়েছিল আর তার উপর জোর করার চেষ্টা করেছিল। কি সাংঘাতিক! সোমা যখন চিৎকার করে সব ফাঁস করে দেওয়ার ভয় দেখায়, তখন ধরা পড়ার ভয়ে নিজের মান সম্মান বাঁচাতে নরোত্তম তার গলা টিপে খুন করে। তারপর প্রমাণ লোপাট করার জন্য কাপড়ের ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেয়, যাতে সবাই ভাবে এটা আত্মহত্যা। তার মানে নরোত্তমের এত দিনের ভালো মানুষই, ওই পরোপকার, সহানুভূতি সব ছিল অভিনয়, নিজের অপরাধ ঢাকার জন্য। সে পিছিয়ে যেতে যেতে নিশ্চয়ই মিনতি করে। হ্যাঁ, পিছিয়ে যেতে যেতে বলে সে কিছু করেনি, এসব মিথ্যে। কিন্তু সোমার আত্মা তখন প্রতিশোধের আগুনে জ্বলছে। দামিনীর চোখ দুটো নাকি রক্তবর্ণ হয়ে গেছিল, চুল হাওয়ায় উড়ছিল, দেখতে আরও ভয়ঙ্কর লাগছিল। সে বলছে, সেই দিন রাতে কি হয়েছিল সেটা আর কেউ না জানুক, তুই আর আমি তো ভালোই জানি, তাই না? উফ! সোমা একের পর এক বলতে থাকে কিভাবে নরোত্তম তার বাবার অসহায়ত্বের সুযোগ নিয়ে দিনের পর দিন তাকে ভয় দেখিয়েছে, শাসনিয়েছে। নরোত্তম তখন হাঁটু মুড়ে বসে পড়ে, প্রাণ ভিক্ষা চায়, কাকুতি মিনতি করে, কিন্তু অতৃপ্ত আত্মার কানে কি সেই মিনতি পৌঁছায়? এখানে প্রতিশোধের ব্যাপারটা খুব জোরালো হয়ে ওঠে। সোমার আত্মা শুধু নিজের খুনের বদলা নিতে আসেনি, সে এসেছে নরোত্তমের পুরো ভণ্ডামিটা, তার শোষণটার বিচার করতে। ঠিক। সে চিৎকার করে বলে, টাকা দিয়ে আমার সাধ্য শান্তি করে লোকের কাছে সাধু সেজেছিস, সব কিছুর বদলা আমি নেব, কেউ বাঁচাতে পারবে না তোকে। নরোত্তম আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু তার আগেই দামিনীরূপী সোমার হাত সপাটে এসে পড়ে নরোত্তমের গলায়। আর পরিণতি? পরের দিন সকালে নরোত্তমের ঘাড় মটকানো নিথর দেহটা পাওয়া যায় দোতলার বারান্দায়। তার চোখে মুখে লেগে থাকে মৃত্যুর আগের সেই চরম ভয় আর যন্ত্রণার ছাপ। দামিনী অজ্ঞান অবস্থায় পড়েছিল পাশেই। গ্রামের লোক তারাই ঘটনার কি ব্যাখ্যা দেয়? তারা কি আসল সত্যটা জানতে পারে? না,
গ্রামের লোক আসল সত্যটা জানতে পারে না। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে ভুট্টা সোমাকে মেরেছিল, সেই ভুট্টাই এবার নরোত্তমকে ঘাড় মোটকে মেরে প্রতিশোধ নিয়েছে। তাদের কাছে এটাই লজিক্যাল ব্যাখ্যা, মানে একটা বৃত্ত যেন শেষ হলো, অলৌকিক উপায়ে যেন বিচারটা হয়ে গেল। এখানেই গল্পটার একটা অন্য মাত্রা, তাই না? এটা শুধু একটা ভূতের গল্প হয়ে থাকলো না, এর মধ্যে দিয়ে দেখানো হলো কিভাবে সামাজিক শোষণ চলে, ক্ষমতা কিভাবে সত্যিটাকে চাপা দিয়ে রাখে, আর কিভাবে প্রচলিত বিশ্বাস বা এই অলৌকিকতার ধারণা কখনো কখনো এক ধরনের কি বলবো পোয়েটিক জাস্টিস বা নৈতিক ন্যায় বিচারের বাহন হয়ে ওঠে, অন্তত মানুষের মনে। নরোত্তমের চরিত্রটা সেই ভণ্ডামির প্রতীক, যার পতন ঘটল এক অতিপ্রাকৃত শক্তির হাতে। একদম। গ্রামের ওই সাধারণ পরিবেশ, মানুষের সরল বিশ্বাস, তার মধ্যেই লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলো, লোভ, লালসা, নিষ্ঠুরতা, আর তার ফল হিসেবে অতৃপ্ত আত্মার ওই ভয়াল প্রতিশোধ, সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। দামিনীর উপর ভর হওয়া, বদরি ওঝার ওই তন্ত্রমন্ত্র, তাবিজের সুরক্ষা, আর শেষে সেই তাবিজ খুলে যাওয়ার পরে চূড়ান্ত পরিণতি, এই ঘটনাগুলো গল্পটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, আর এছাড়া এই যে লৌকিক বিশ্বাসগুলো, যেমন ভূতে ধরা, ওঝার ক্ষমতা, অমাবস্যার প্রভাব, এগুলো কিন্তু শুধু গল্পের সাজসজ্জা নয়, এগুলো কাহিনীর একেবারে অবিচ্ছেদ্য অংশ। এগুলোই ঘটনাগুলোর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক তৈরি করে গ্রামের মানুষের মনে। তারা নরোত্তমের মৃত্যুকে তার পাপের শাস্তি হিসেবেই দেখে, যদিও সেই শাস্তিটা এলো এক অশরীরী শক্তির মাধ্যমে। এটা একরকমভাবে প্রচলিত লোকবিশ্বাসের জয়কেই প্রতিষ্ঠা করে গল্পের শেষে। সত্যি, এই আলোচনাটা গল্পটার অনেকগুলো স্তর যেন খুলে দিল। আজকের মতো এখানেই থামতে হচ্ছে, তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের জন্য। হ্যাঁ, অবশ্যই। আমাদের এই চেনা জগতের আপাতদৃষ্টিতে খুব সাধারণ অনেক ঘটনার আড়ালেও কি এমন কোনো লুকানো সত্যি, কোনো চাপা পড়ে থাকা অবিচার বা ক্ষমতার খেলা চলে? মানে ভয়, বিশ্বাস বা সামাজিক পর্দার কারণে হয়তো আমরা সেগুলো দেখতে পাই না বা দেখেও এড়িয়ে যাই। এই গল্পটা কিন্তু সেই পর্দাটাকে একটু হলেও সরানোর চেষ্টা করে। এটা নিঃসন্দেহে ভেবে দেখার মতো একটা বিষয়।